সো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাপ্টার 7, যেটার নাম হচ্ছে দ্য রেসিডিউ থিওরাম। ওকে, এই চ্যাপ্টারে আমরা একটা থিওরাম নিয়ে কথা বলবো, দ্যাট ইজ দ্য রেসিডিউ থিওরাম। তো এই থিওরামের বিশেষ সূত্র হচ্ছে যে তুমি যে কোনো ক্লোজড ইন্টিগ্রালকে এই দ্য রেসিডিউ থিওরাম দিয়ে সলভ করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের আমরা যতগুলো থিওরাম পড়েছি সব থেকে জেনারেল যে থিওরামটা সেটা হচ্ছে দ্য রেসিডিউ থিওরাম। ওকে, তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রেসিডিউ ব্যাপারটা কি। ওকে, ধরো আমাদের একটা ফাংশন আছে, ঠিক আছে, এফ অফ জেড। এফ অফ জেড হচ্ছে আমাদের ফাংশন, এন্ড আমাদের যে ক্লোজড কার্ভ সেটা হচ্ছে একটা সার্কেল, বা সার্কেল ছাড়া অন্য কিছু হতে পারে, সমস্যা নেই। এখন এই সার্কেলের ভিতরে বা কার্ভের ভিতরে আমাদের একটা সিঙ্গুলার পয়েন্ট পড়ে গেল, সে জেড ইকুয়ালস টু জেড নট। ওকে, এখন এই জেড ইকুয়ালস টু জেড নট যেহেতু সিঙ্গুলার পয়েন্ট, তো এই সিঙ্গুলার পয়েন্টের জন্য আমি একটা নাম্বার পাবো, যে নাম্বারটাকে আমরা বলছি রেসিডিউ। ওকে, তো সেই রেসিডিউয়ের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে যে তুমি যদি এফ অফ জেড কে লরেন্ট সিরিজে এক্সপান্ড করো, তো দেখো এই হচ্ছে এফ অফ জেড এর লরেন্ট সিরিজের এক্সপানশন। তো লরেন্ট সিরিজে ইউজুয়ালি কি হয়, কিছু পজিটিভ পাওয়ার মানে নন নেগেটিভ পাওয়ার টার্ম থাকে, দ্যাট ইজ যেটাকে আমরা গ্রিন পার্ট বলে থাকি, এই পার্টটা আর কি, বা সেটাকে টেইলর পার্ট বলে অনেকে। এটা হচ্ছে আমাদের টেইলর পার্ট বা অ্যানালাইটিক পার্ট। আর যে রেড পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার লরেন্ট পার্ট বা প্রিন্সিপাল পার্ট। এখন যদি সিঙ্গুলার পয়েন্ট না থাকে তাহলে তো প্রিন্সিপাল পার্টটা আসবে না। ওকে, এখন এই প্রিন্সিপাল পার্টের এই যে নাম্বারটা, এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে আমরা বলি রেসিডিউ। We call a negative one the residue of f of z at z equals to z naught. এটাকে আমরা ডিনোট করি রেস f z naught। তো রেস মানে রেসিডিউ, f মানে ফাংশন, আর z naught হচ্ছে z naught পয়েন্ট। তার মানে z naught পয়েন্টে এই f ফাংশনটার রেসিডিউ আমরা বের করতে চাই। তো রেসিডিউটা সিম্পলি হচ্ছে যে তুমি যদি লরেন্ট এক্সপানশন করো, যে a নেগেটিভ ওয়ান যে কনস্ট্যান্টটা পাও, বা আরো ভালো করে বললে z এর পাওয়ার -1, জেড মাইনাস জেড নট পাওয়ার -1 যে কোএফিসিয়েন্টটা পাও, সেটাকে আমরা বলছি রেসিডিউ। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, আমি তাহলে এগিয়ে যাই। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে দেখো অনেকগুলোই তো টার্ম আছে এখানে, সে এ নট এ ওয়ান এ টু, আবার এখানে এ নেগেটিভ ওয়ান এ নেগেটিভ, সো অনেকগুলোই কিন্তু কনস্ট্যান্ট তুমি পাবা। বাট কেন তুমি এ নেগেটিভ ওয়ান এটা নিয়ে এত কনসার্ন, কেন এটা স্পেশাল? এটা স্পেশাল কারণ যে আমি যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের ভ্যালুটা কিন্তু এই এ নেগেটিভ ওয়ানের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই যে এফ অফ ফাংশন যে এক্সপানশনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই টার্মটা নিয়ে ইন্টারেস্টেড। ওকে, এই কনস্ট্যান্টটা মানে জেড মাইনাস, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? Yes, sir, হ্যালো, শুনতে ওকে। সো আমরা হচ্ছে যে এই কনস্ট্যান্টটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, মানে জেড মাইনাস জেড নট, এইটার পাওয়ার -1, তার যে কোএফিসিয়েন্টটা থাকবে, তার সামনে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার রেসিডিউ। এটা কেন স্পেশাল? কারণ হচ্ছে যে তুমি যদি এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করো, এই এফ অফ জেড কে ইন্টিগ্রেট করো এই সি এর মধ্যে, তাহলে আনসারটা আসবে এই জিনিসটা। ওকে, সো এই জন্য এই নাম্বারটা খুবই স্পেশাল। এখন এটা আমরা প্রুফ করব, সমস্যা নেই, একটু পরে প্রুফটা দেখবো। তাহলে তুমি যদি সামহাও এই নেগেটিভ ওয়ান এই ভ্যালুটা বের করতে পারো, ঠিক আছে, এই ভ্যালুটা বের করতে পারলে কিন্তু কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি ইন্টিগ্রেশনের ভ্যালুটা ইজিলি বের করতে পারবে। সো দ্যাট ইজ দ্য আমাদের এই থিওরামের কাজটাই হচ্ছে যে এই এ নেগেটিভ ওয়ানটা বের করা। এই এ নেগেটিভ ওয়ানটাকে আমরা রেসিডিউ বলছি। ওকে, এটা নামটা রেসিডিউ বলার একটু কারণ আছে, সেটা আমরা একটু পরে জানতে পারবো। ঠিক আছে, ওকে। সো আমরা একটু প্রুফটা দেখি যে কেন আসলে ইন্টিগ্রেট করলে কেন আমাদের a2 পাই আই এ নেগেটিভ ওয়ান এই নাম্বারটা কেন আসে। সে ধরো আমাদের এফ অফ জেড এর একটা এক্সপানশন আছে, দ্যাট ইজ এ নট প্লাস এ ওয়ান টাইমস জেড মাইনাস জেড নট প্লাস a2 টাইমস z minus z naught whole square plus
সো এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক পার্ট, এন্ড প্রিন্সিপাল পার্টে আমাদের থাকবে পাওয়ার -1, পাওয়ার -2, তারপর পাওয়ার -3 থাকবে, এন্ড সো অন। এখন তুমি বোথ সাইড ইন্টিগ্রেশন করো। ওকে, সো বোথ সাইড ইন্টিগ্রেশন করলে কি আসবে? সো আমরা এই পার্টটাকে ইন্টিগ্রেট করি, প্লাস এই প্রত্যেকটাকে আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনটা সবার মধ্যে আসবে। তো এখন কথা হচ্ছে যে এই পার্টটুকু জিরো আসবে। কেন জিরো আসবে কেউ কি আমাকে বলতে পারবে? একটু চিন্তা করো তো, কেন এই প্রথম পার্টটা জিরো আসবে? এনি গেস? কেউ বলতে পারবা? স্যার এটা একটা অ্যানালিটিক পার্ট, তাই। হ্যাঁ, ধন্যবাদ। So, আমাদের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে একটা অ্যানালাইটিক পার্ট। অ্যানালাইটিক ফাংশনকে আমি ক্লোজড ইন্টিগ্রাল বলে জিরো আসবে। ওকে, এন্ড সেকেন্ড গুলো জিরো নাও আসতে পারে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা হবে এইটা প্লাস নেগেটিভ গুলো শুধু থেকে যাবে, প্লাস এন্ড সো অন। ওকে, এরপর আরো কয়েকটা লিখতে পারি আমি চাইলে। and so on। এখন আমি আবার এটাও দেখাইতে পারবো এইগুলো হবে জিরো, শুধুমাত্র এই একটাই থাকবে, পরেরগুলো জিরো হবে। কেন পরেরগুলো জিরো হবে সেটা বোঝার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা চ্যাপ্টার 4 আমরা পড়েছিলাম, দ্যাট ইজ আমরা যদি এই ইন্টিগ্রেশনটা করি, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হয় 2i যদি n=1 হয়, মানে পাওয়ারটা -1 হয়। অন্য যে কোনো ভ্যালুর জন্য এটা কিন্তু জিরো হয়, যেটা হচ্ছে এটা পাবা তুমি চ্যাপ্টার 4 পার্ট 2। আমার এই প্লেলিস্টে চ্যাপ্টার 4 পার্ট 2 এর একদম লাস্টের দিকে এই প্রুফটা দেখানো আছে। ওকে, তো চেক করে নিতে পারো আর কি। সো সেটা আমি এখন আর প্রুফ করবো না। তোমার পাওয়ারটা যদি -1 হয় তখনই শুধুমাত্র 2i আসে। এর চেয়ে বড় পাওয়ার হলো জিরো হবে, এর চেয়ে ছোট পাওয়ার হলো রেজাল্টটা জিরো হবে। সো এটা যদি তুমি অ্যাপ্লাই করো, সো দেখো যেগুলো পাওয়ার 2 বা 3 বড় বড় পাওয়ার, সেগুলো কিন্তু জিরো হয়ে যাবে। শুধুমাত্র একটাই থাকবে, and তুমি যদি এই -1টাকে সামনে নিয়ে আসো, দ্যাট ইজ 1/z - z0 dz, এন্ড এটার রেজাল্ট হচ্ছে আমরা জানি কি 2i হবে। তাহলে ফাইনাল আনসারটা যেটা হবে 2i টাইমস a -1। দ্যাট ইজ দ্য থিওরাম। এখানে থিওরাম বলা হচ্ছে যে তুমি যদি একটা ফাংশনকে ইন্টিগ্রেট করো একটা ক্লোজড কার্ভে, তুমি কিন্তু এই ভ্যালুটাই পাবা। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা আসলে a-1টা বের করতে চাই। মানে a-1 বলতে আমি মিন করছি যে z এর -1 কোএফিসিয়েন্ট। ওকে, এখন কি ক্লিয়ার সবাই? ওকে, ওকে, নাও সো আমরা এখন দেখবো যে রেসিডিউ কিভাবে বের করা যায়। ওকে, তো রেসিডিউ বের করার একটা ওয়ে হচ্ছে যে আমরা টেইলর সিরিজ করে নিব। দেন টেইলর সিরিজে z - z0 এর পাওয়ার -1 সেই টার্মটার যে কোএফিসিয়েন্ট থাকবে, দ্যাট ইজ z - z0 পাওয়ার -1 যে কোএফিসিয়েন্ট, যে নাম্বারটা থাকবে সামনে, সেটাই হচ্ছে আমার রেসিডিউ। ওকে, তো সেটা একটা ওয়ে হতে পারে, বাট এটা এখন একটা ফাংশনকে লরেন্ট সিরিজে এক্সপান্ড করা কিন্তু খুব একটা সহজ কাজ না, সবসময় একটু ডিফিকাল্ট ব্যাপার, একটু টাইম কনজিউমিং। ওকে, সো আমরা আরো ইজিলি হচ্ছে পোলটা মানে রেসিডিউটা বের করতে চাই। তো ইজিলি তুমি বের করতে পারবা যদি সিঙ্গুলারিটিটা পোল হয়। ওকে, এখন আমরা একটা ফর্মুলা জানবো যেটার মাধ্যমে যদি সিঙ্গুলারিটিটা কোনো পোল হয়, তাহলে আমরা খুব ইজিলি সেখান থেকে রেসিডিউটা বের করে আনতে পারবো। ওকে,
তো তাহলে ধরো আমাদের একটা ফাংশন হচ্ছে f of z and z equals to z naught is a singularity, that is a pole. Okay, we want to find the constant a negative 1. এখন যদি সেই পোলের অর্ডার হয় n, ওকে, যদি সেই পোলের অর্ডার হয় n, তাহলে তুমি এই ফর্মুলার মাধ্যমে a নেগেটিভ 1 বের করতে পারো। আর যদি সেই পোলের অর্ডার হয় 1, মানে সেটাকে যদি আমরা বলি সিম্পল পোল, তাহলে তোমরা এই সেকেন্ড ফর্মুলাতে বের করতে পারবে। আসলে সেকেন্ড ফর্মুলাটা আসলে প্রথম ফর্মুলাতে n ইকুয়ালস টু 1 বসানো হয়েছে। এখন আমি একটু ফর্মুলাটা আমি জাস্ট এক্সপ্লেইন করব। ওকে, এখন কথা হচ্ছে যে f অফ z এর একটা পোল আছে। আচ্ছা, পোল মানে কি? সে ধরো আমরা যদি বলি পোল অফ অর্ডার n বা অর্ডার 3, এটার মিনিংটা কি? একজন আমাকে একটু বলো তো এটার মিনিংটা কি। সে আমাদের একটা পোল অর্ডার 3, এটার মানেটা কি? মানে আমরা লরেন্ট এক্সপান্ড করলে কি হবে? হুম, কারো কি জানা আছে? চ্যাপ্টার 6 এ ছিল। স্যার কোয়েশ্চেনটা আরেকবার বলা যাবে? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে সে আমাদের একটা পোলের অর্ডার হচ্ছে 3। ওকে, জি স্যার। তাহলে লরেন্ট এক্সপান্ড করলে কি হবে অ্যাকচুয়ালি? মানে এই 3 এর সাথে কানেকশনটা কি? স্যার অর্ডার যদি 3 হয় তাহলে লরেন্ট এক্সপ্যান্ড করলে নেগেটিভ পার্টটারও হাইয়েস্ট অর্ডার 3 আসবে। রাইট, রাইট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে যেটা আসবে এই টাইপ কোন সিরিজ হবে, রাইট? মানে হাইস্ট পাওয়ারটা 3 তে শেষ হয়ে যাবে। জি স্যার, প্রিন্সিপাল পার্ট। হ্যাঁ, প্রিন্সিপাল পার্টে 3 তে শেষ হয়ে যাবে, প্লাস আরো কিছু টার্ম থাকবে। এখন তুমি যদি এই এফ অফ জেড এর সাথে জেড মাইনাস জেড নট পাওয়ার 3টা মাল্টিপ্লাই করে দাও, তাহলে রাইট সাইডটা কি অ্যানালাইটিক হয়ে যাবে না? দেখো তো। ইয়েস স্যার। আচ্ছা, সো এই জন্য আমরা যেটা করব যে প্রথমেই এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এই ফাংশনটার সাথে জেড মাইনাস জেড নট পাওয়ার এনটা মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখন এই পার্টটুকু, কারণ যেহেতু আমরা অলরেডি জানি যে ফাংশনটার পোলের অর্ডার হচ্ছে এন, তাহলে nth পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে এই পার্টটা হয়ে যাবে অ্যানালাইটিক। ওকে, নাও আমরা এরপর যেটা করব n মাইনাস ওয়ান বার ডিফারেন্সিয়েট করবো। যেহেতু অ্যানালাইটিক্স আমি এখন ডিফারেন্সিয়েট করতে পারবো, n মানে একবার কম করব, ঠিক আছে? n মাইনাস ওয়ান বার ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েট করে আমরা এরপর লিমিট নিব, লিমিট নিয়ে n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করবো। সো এটাই হচ্ছে আমাদের আইডিয়া, ঠিক আছে? আর যদি সিম্পল পোল হয় তাহলে তোমার কিছুই করা লাগবে না। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে যে তোমার জাস্ট তুমি যেহেতু অর্ডার 1, তাহলে আমি জাস্ট জেড মাইনাস জেড নট দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন লিমিট করবো। এখানে জেড টেন্ডস টু এ হবে না, জেড টেন্ডস টু জেড নট হবে। ওকে, তো এই এই হচ্ছে আইডিয়াটা। এখন কথা হচ্ছে যে এই এটার প্রুফটা একটু জাস্ট আমরা জাস্ট ড্রাফটে দেখে ফেলবো, একদম ফর্মালি দেখবো না, ঠিক আছে? তো প্রুফটা হচ্ছে এরকম যে আমাদের আমাদের সাপোজ অর্ডার যদি হয় 4, তাহলে অর্ডার 4 হলে কেমন হবে? সে ধরো তোমার এফ অফ জেড কি হবে, -4 গিয়ে শেষ হবে। কিউব z minus z naught square plus a naught plus a1 z minus z naught plus a2 z minus z naught whole square. সো এই টাইপের একটা এক্সপানশন তুমি পাবা যদি পোলের অর্ডার 4 হয়। দেন তুমি কি করবা, পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, তাহলে কি আসবে? a minus 4 plus a minus 3 z minus z naught plus a minus 2 z minus z naught square a minus 1 z minus z naught whole cube plus a naught z minus z naught power 4 plus 8
a1 z minus z naught power 5 and so on। ওকে, এখন আমার টার্গেট হচ্ছে যে এই কোএফিসিয়েন্টটা বের করা। ওকে, এই কোএফিসিয়েন্টটা বের করা। এখন দেখো এই কোএফিসিয়েন্টের সাথে আছে হচ্ছে পাওয়ার 3। আমি যদি 3 বার ডেরিভেটিভ করি, 3 বার ডেরিভেটিভ করলে কি আসবে দেখো তো। আমি যদি 3 বার ডেরিভেটিভ করি লেফট সাইডে, তাহলে এইটা কি 0 হয়ে যাবে, এইটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এইটা কি হয়ে 0 হয়ে যাবে। আর এই রেডটাকে 3 বার ডেরিভেটিভ করলে কি আসবে, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু a নেগেটিভ 1 আসবে প্লাস, আচ্ছা পরেরটাকে 3 বার ডেরিভেটিভ করলে 4 3 2, তারপর আসবে a নট z মাইনাস z নট কিছু একটা আসবে, পরেরটা আসবে 5 4 3 a1 z মাইনাস z নট হোল স্কয়ার প্লাস এন্ড সো অন। এই ডেরিভেটিভটা করলাম। ওকে, এখন যদি আমরা বোথ সাইডের লিমিট নেই, বোথ সাইডে যদি আমরা লিমিট নিই, আমরা বোথ সাইডের লিমিট দিলাম, লিমিট z টেন্ডস টু z নট, কার লিমিট নিচ্ছি, ডেরিভেটিভ, 3 বার ডেরিভেটিভের লিমিট নিচ্ছি z মাইনাস z নট পাওয়ার 4 ইনটু f অফ z। জাস্ট প্রুফটা জাস্ট মুখস্থ করার দরকার নেই, এমনি জাস্ট দেখো। তো এখন লিমিট z টেন্ডস টু z নট করলে দেখো এই পার্টটা অলরেডি 0 আর এই পার্টটাও 0 হয়ে যাবে না, আমি যে z এর ভ্যালু z নট বসাই দিই, ইয়েস স্যার, শুধু তাহলে আমার 3 রাইট সাইডে থাকবে শুধু 3 ফ্যাক্টোরিয়াল a নেগেটিভ 1। তাহলে a নেগেটিভ 1 এর ভ্যালুটা কি আসতেছে, 1/3 ফ্যাক্টোরিয়াল লিমিট z টেন্ডস টু z নট ডেরিভেটিভ 3 বার, কাকে, z মাইনাস z নট পাওয়ার 4 ইনটু f অফ z। ঠিক আছে, সো এটাই। তাহলে আমরা যদি a মাইনাস 1 কে ইন জেনারেলি লিখতে চাই, সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 1/n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিমিট z টেন্ডস টু z নট ডেরিভেটিভ করব n মাইনাস 1 বার, হোলের অর্ডার যত একবার কম করতে হবে আমাকে, z মাইনাস z নট পাওয়ার n ইনটু f অফ z। সো এইটাই হচ্ছে আমাদের জাস্ট পোল, পোল যদি হয় সেটা রেসিডিউ বের করার ফর্মুলা। ওকে, ক্লিয়ার? তাহলে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়া গেল। জাস্ট আমরা ফর্মালি করলাম না, জাস্ট অর্ডার ফরে একটা এক্সাম্পল দিয়ে আমরা প্রুফ করার চেষ্টা করছি যে কেন এরকম হয়। ওকে, ক্লিয়ার সবাই? ওকে স্যার। ওকে, সো এখন দেখো তুমি যদি জাস্ট n এর ভ্যালু 1 বসাও তাহলে ফ্যাক্টোরিয়ালটা থাকবে না, বিকজ 0 ফ্যাক্টোরিয়াল ইজ 1। আর ডেরিভেটিভটা থাকবে না, কারণ 0 বার ডেরিভেটিভ করা মানে কি, ডেরিভেটিভ আমি করবোই না। ওকে, সো তাহলে ফর্মুলাটা সিম্পল হয়। সো আমি রিকমেন্ড করবো দুইটাই মনে রাখার জন্য। ঠিক আছে, সিম্পল পোল অনেক বেশি বেশি লাগে, মাঝে মাঝে পোলের অর্ডার 2 বা 3 হয়ে যায়, তখন হচ্ছে আমাদের উপরেটা ইউজ করতে হবে। ওকে, তো এটা করতে করতে জাস্ট এই চ্যাপ্টারে দুইটা জিনিসই তোমার, একটা জিনিসই মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা, আর কিছু লাগবে না। ওকে, সো এখন আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম করি। সেটা হচ্ছে যে আমি তোমাকে একটা ফাংশন দিব, তোমাকে হচ্ছে রেসিডিউ বের করতে হবে। ওকে, এখন দেখো, তো রেসিডিউ বের করার ওয়েটা হচ্ছে কি, যদি পোল হয় তাহলে আমি হচ্ছে ফর্মুলা দিয়ে ইউজ করব, আর যদি পোল না হয় তাহলে কিন্তু আমাকে সিরিজ ইউজ করতে হবে। যেমন ই টু দি পাওয়ার মাইনাস 1/z, এটা কিন্তু কোনো পোল না, তাই না? এটা হচ্ছে একটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। তো ই টু দি পাওয়ার 1/z মানে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ তো আমরা জানতাম, সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস x square plus x cube 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এন্ড সো অন। এখন এক্স এর জায়গায় আমি মাইনাস 1/z বসাই দিলে আসবে 1 মাইনাস 1/z প্লাস 2 ফ্যাক্টোরিয়াল z স্কোয়ার মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল z কিউব এন্ড সো অন। সেটাকে আমি একটু সাজাই লিখলে আসবে a নট প্লাস, এখানে আসবে মাইনাস 1 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল z টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল z টু দি পাওয়ার মাইনাস 3 এন্ড সো অন। আচ্ছা, এখন রেসিডিউ মানে কি? রেসিডিউ হচ্ছে z মাইনাস z নট পাওয়ার মাইনাস 1 এই টার্মটার কোএফিসিয়েন্ট। ওকে, এখন z নট তো আমাদের 0, তাই না? তাহলে আমাদের এই z টু দি পাওয়ার মাইনাস 1 এটার কোএফিসিয়েন্ট কত দেখো তো এখান থেকে। -1
-1, দ্যাট ইজ আওয়ার রেসিডিউ। রেসিডিউ ইজ -1। এখন প্র্যাকটিক্যালি হয়তো আমাদের এইভাবে করা লাগবে না, কারণ প্র্যাকটিক্যালি যে প্রবলেমগুলো আমরা করি বেশিরভাগ সময় পোল নিয়ে কাজ করি। সো পোলের জন্য এক্সপানশন দরকার নেই। ওকে, যেমন এই পরের প্রবলেমটা আমরা পোল নিব। ওকে, সো এই প্রবলেমের জন্য রেসিডিউ হচ্ছে জাস্ট এই যে সেকেন্ড টার্মের যে কোএফিশিয়েন্ট, দ্যাট ইজ -1। এখন যদি এরকম থাকে, এরকম ফ্র্যাকশন টাইপ কিছু থাকে, এই যে z = 1, এটা হচ্ছে একটা কিন্তু পোল। পোলের অর্ডার কত, অর্ডারটা দেখে বোঝা যাচ্ছে পোলের অর্ডার হবে 1, কারণ এখানে পাওয়ার 1 আছে। আর যদি আমরা পরেরটা চিন্তা করি, এটার অর্ডার আছে 2, কারণ এখানে পাওয়ার আছে 2। তো এই ধরনের ক্ষেত্রে আমাকে এক্সপানশন করতে হবে। ওকে, তো আমরা পোলের যে ফর্মুলাটা সেটা ইউজ করব। দেখো পোলের ফর্মুলাটা বের করি। লিমিট z টেন্ডস টু z0 মাল্টিপ্লাই করব, দেন f অফ z, তারপর লিমিট করব। সো ফর z = 1 is a pole of order 1, or simple pole। অর্ডার 1 হলে সেটাকে আমরা সিম্পল পোল বলি। দ্যাট মিন্স আমাদের রেসিডিউ অফ ফাংশন at z = 1, সেটা কি হবে? প্রথমেই করতে হবে লিমিট z টেন্ডস টু 1, কাকে লিমিট করব? z minus z0 times f of z। So that is limit z tends to 1, limit z tends to 1, z by z plus 1 whole square। এখন তুমি 1 বসাও, তাহলে আসবে 1/4। So that is our answer। তার মানে এই যে ফাংশনটা z = 1 এর রেসিডিউ হচ্ছে 1/4। ক্লিয়ার সবাই? স্যার এটা পোল অফ অর্ডার 1 কেন হইব? মানে এই যে পাওয়ার 1, এই যে রেড কালারে দেখো 1 লেখা আছে, কিছু নাই মানে পাওয়ার 1। zaman. এই কার নয়েজ আসে, মিউট করে রাখো। সিরাজুম মাইশা, সবাই কথা বলা শেষ হলে একটু মিউট করে রাখো। আর আজ করলে একটু কুইক রেসপন্স করবো, টাইম চলে যাবে। সো এখন দেখো আমাদের z = -1 এ পোল বের করতে হবে। সো -1 হচ্ছে এইটা। সো z = -1 এ এই পার্টটা 0 হয়ে যায়। সো z = -1 is a pole of অর্ডার হচ্ছে 2, অর্ডার 2, রাইট? তাহলে অর্ডার 2 পোলের জন্য আমাকে জেনারেল ফর্মুলাটা ইউজ করতে হবে, দ্যাট ইজ a -1, এইভাবে না, রেসিডিউ অফ ফাংশন that z = -1, সেটা হবে 1/n-1 ফ্যাক্টোরিয়াল, তারপর হবে লিমিট z tends to z0, that is -1, তারপর করতে হবে ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভ আমি কতবার করব? একবার। একবার, যেহেতু অর্ডার 2 একবার কম করতে হবে আমাকে। 2x তারপরে কি করব আমরা? আগে ফাংশনটাকে z minus z0 এটার স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এটা স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করার কারণটা হচ্ছে এই যে এখানে দেখো নিচে একটা স্কয়ার আছে, ওটাকে জাস্ট আমাকে ক্যান্সেল করতে হবে, আদারওয়াইজ আমি ডেরিভেটিভ করতে পারবো না। ওকে, সো দ্যাট ইজ দ্য রিজন। সো এটা থাকবে না, সো দ্যাট ইজ লিমিট z tends to -1 d by dz of z by z minus 1। এখন আগে ডেরিভেটিভটা করতে হবে, দেন লিমিট নিতে হবে। সো ডেরিভেটিভ করলে যেটা হবে, দ্যাট ইজ z minus 1 whole square, z minus 1 times 1 minus z times 1, that is limit z tends to -1, z minus 1 whole square, উপরে থাকবে -1, that is -1/4। 4 ওকে, সো এই হচ্ছে আমাদের অর্ডার 2 এর রেসিডিউ তুমি কিভাবে ক্যালকুলেট করবা, সেখানে ডেরিভেটিভ করতে হবে একবার। সাধারণত অর্ডার 2 এর বেশি থাকে না এক্সামে। ওকে, তো অর্ডার 2টা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে।
সো এখন আমরা আসলে রেসিডিউ তো শুধু বের করে লাভ নাই, সো আমাদের তো অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করতে হবে, রেসিডিউটা কাজে লাগাতে হবে। ওকে, সো রেসিডিউটা কাজে লাগা বলছে দ্য রেসিডিউ থিওরাম। ওকে, রেসিডিউ থিওরাম আমাকে যেটা বলেছে, দেখো আমরা প্রথমে শিখলাম কি কশি-গোরসার থিওরাম। কশি-গোরসার থিওরামে যেটা হতো যে আমাদের ক্লোজড কার্ভের ভেতরে কিন্তু বাউন্ডারি বা ভেতরে কোনো সিঙ্গুলারিটি থাকা যেত না, থাকা যাবে। এরপর আমরা আরেকটু ভালো থিওরাম শিখলাম যেটা হচ্ছে কশি ইন্টিগ্রাল ফর্মুলা। সেখানে আমরা একটা সিঙ্গুলারিটি রাখতে পারতাম, যদি একটা সিঙ্গুলারিটি থাকে যেটার অর্ডার যাই হোক না কেন কোনো সমস্যা নেই, so আমরা কিন্তু করতে পারতাম। এখন এই রেসিডিউ থিওরাম হচ্ছে আমাদের মোর দেন ওয়ান সিঙ্গুলারিটি অ্যালাউ করা হবে। সো তোমার যতগুলো সিঙ্গুলারিটি থাক কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এখানে থিওরামটা যেটা বলতেছে যে ধরো আমাদের ক্লোজড কার্ভের ভিতরে বেশ কিছু সিঙ্গুলারিটি আছে, দ্যাট মিনস এটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, এইটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, এইটা হচ্ছে একটা সিঙ্গুলারিটি, আরো কিছু সিঙ্গুলারিটি আছে। ওকে, এন্ড এই যে প্রথম সিঙ্গুলারিটি রেসিডিউ হচ্ছে এটা, আমরা জানি সিঙ্গুলারিটি থাকলে রেসিডিউ কিভাবে বের করতে হয়। যেমন আমরা এখানে তিনটা এক্সাম্পল করলাম রেসিডিউ বের করা। ওকে, যেমন সিঙ্গুলারিটি বি, সেটা রেসিডিউ হচ্ছে এইটা, সিঙ্গুলারিটি সি রেসিডিউ হচ্ছে এইটা। এখন রেসিডিউ তোমাকে তোমাকে যেটা বলে যে যদি মোর দেন ওয়ান সিঙ্গুলারিটি থাকে তাহলে ইন্টিগ্রেট করলে তুমি রেজাল্ট পাবা টুয়াইস বাই আই ইনটু সাম অফ রেসিডিউস। ঠিক আছে, সবগুলো রেসিডিউ সাম করে তুমি যদি টুয়াইস বাই আই দিয়ে মাল্টিপ্লাই করতে তাহলে তুমি ইন্টিগ্রেশন রেজাল্টটা পেয়ে যাবে। এখানে কতগুলো রেসিডিউ আছে তোমাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে না, কিছু করতে হবে না। এন্ড এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে যতগুলো সিঙ্গুলারিটি কার্ভের ভেতরে পড়বে শুধু তাদেরকে নিয়ে তুমি কাজ করবে। কোনো সিঙ্গুলারিটি যদি কার্ভের বাইরেও চলে যায় সেটা কিন্তু তোমার কাউন্ট করতে হবে। ওকে, শুধুমাত্র কার্ভের ইনসাইডে কতগুলো সিঙ্গুলারিটি সেটাই তুমি কাউন্ট করবে। ওকে, সো এখন আমরা আসি যে আমাদের এই পেজে। সো এখানে হচ্ছে বলা হচ্ছে যে কশি-গোরসার থিওরাম আর কশি ইন্টিগ্রাল ফর্মুলা দ্যাট আর স্পেশাল কেসেস অফ রেসিডিউ থিওরাম। এখন দেখো রেসিডিউ থিওরাম হচ্ছে তোমার মাল্টিপল সিঙ্গুলারিটি নিয়ে কাজ করতে পারে, মাল্টিপল সিঙ্গুলারিটি। আর হচ্ছে কশি ইন্টিগ্রাল ফর্মুলা that deals with only one singularity or specifically পোল নিয়ে কাজ করে at a time। এরপরটা কি কশি-গোরসার থিওরাম, যেটা চ্যাপ্টার 4 এ পড়লাম। কশি-গোরসার থিওরাম যেটা ডিল করে নো সিঙ্গুলারিটি। ঠিক আছে, এখন যেই ম্যাথটা তুমি কশি-গোরসার থিওরাম দিয়ে করতে পারো সেটা তুমি কশি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে পারো, রেসিডিউ থিওরাম দিয়ে করতে পারো। যেটা তুমি কশি ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে পারো সেটা কিন্তু তুমি রেসিডিউ থিওরাম দিয়ে করতে পারবে। ঠিক আছে, তার মানে রেসিডিউ থিওরামটা হচ্ছে মানে সব থেকে জেনারেল ফর্ম, এটাতে তুমি সব ম্যাথই করতে পারো, যে কোনো ক্লোজড ইন্টিগ্রাল অবশ্যই ক্লোজড হওয়া লাগবে। ঠিক আছে, তো যদি মেথডের কথা মেনশন করা না থাকে তুমি রেসিডিউ থিওরাম দিয়ে যে কোনো ম্যাথ করতে পারো, দ্যাট উইল বি ইজিয়ার। ওকে, এটাই। তো এখন আমরা বেশ কিছু এক্সাম্পল করব, এখানে আজকে অনেকগুলো ম্যাথ করব। সো আমাদের প্রথম প্রবলেম, আমাদের এই ইন্টিগ্রেশনটা ইভালুয়েট করতে হবে। ওকে, ইউজিং দ্য রেসিডিউ এট দ্য পোল। সো এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, প্রথমে আমাকে দেখতে হবে যে এই ফাংশনের সিঙ্গুলারিটি কোথায় কোথায়। সো আমরা আগে ফাংশনটা নিই। ফাংশন ইজ f of z equals to z square by 2z square plus 5z plus 2। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, এখন আমাদের সিঙ্গুলারিটি কোথায় হবে? স্যার যখন নিচের ডিনোমিনেটর পুরো এক্সপ্রেশনটা দিয়ে জিরো ডিরাইভ করবেন, ওটা জিরো আসবে, ওটার ভ্যালু জেড এর যেই ভ্যালুটার জন্য সেখানে সিঙ্গুলারিটি হবে। রাইট, এখন সবাই একটু কে একজন ক্যালকুলেটর সলভ করে আমাকে একটু বলো জেড এর ভ্যালুটা কত কত আসবে। সাধারণত কি নিচে ফ্যাক্টরটা কোয়াড্রেটিক, কিউবিক বা পাওয়ার 4 হাইয়েস্ট হতে পারে, সেটা কিন্তু ক্যালকুলেটরে সলভ করে ফেলা যায়। একটু বলো কত আসবে। Sir, minus half or minus 2. ওকে, গুড, মাইনাস হাফ এন্ড হচ্ছে -2। ওকে,
তাহলে দেখো z ইকুয়ালস টু মাইনাস হাফ যদি এটার রুট হয়, দ্যাট মিনস z প্লাস হাফ হবে একটা ফ্যাক্টর, রাইট? আরেকটা ফ্যাক্টর হবে z প্লাস টু। ওকে, ক্লিয়ার? এখন যেহেতু এখানে একটা টু আছে, দেখো এই যে শুরুতে একটা টু আছে, তো দ্যাটস আমাকে এখানে একটা টু দিতে হবে। সো তাহলে আমাদের এইভাবে ক্যালকুলেটর তুমি যে ফ্যাক্টর গুলো বের করতে পারো, তুমি ইজিলি হচ্ছে ফ্যাক্টরাইজ করতে পারো, মানে রুট গুলো বের করে ফ্যাক্টরাইজ করতে পারো। এটা কি ক্লিয়ার সবার জন্য? Yes, sir, but সামনে 2 আনলেন যে 2 তো ফ্যাক্টরাইজ করলে তার থাকে না। সামনে কেন আনলাম? আচ্ছা, এইটুকু যদি মাল্টিপ্লাই করি আমার কি আসবে? জেড স্কোয়ার প্লাস সামথিং আসবে। আমার কি টু জেড স্কোয়ার কি আসবে? না, এই জন্য টুটা আনতে হবে। সামনে যে কোএফিসিয়েন্ট থাকবে জেড স্কোয়ারের বা জেড কিউবের, সেটা সামনে আনতে হবে। ওকে, ব্যালেন্স করার জন্য। কারণ তুমি যখন কনস্ট্যান্ট টার্ম আসবে হাফ ইন্টু টু ওয়ান, বাট কনস্ট্যান্ট আসবে টু, মানে প্রত্যেকটা টার্ম মানে হাফ করে আসবে এখানে। সো এই সামনেরটা দিয়ে ব্যালেন্স করতে হবে। সোজা কথাই যে সামনে সবচেয়ে হাইস্ট পাওয়ারে যে কোএফিসিয়েন্ট থাকবে সেটা তুমি সামনে লিখে ফেলবে, তাহলে লিখে যাবে। বা আদারওয়াইজ চিন্তা করতে পারে এখানে আসে জেড স্কোয়ার, তাহলে টু দিলে টু জেড স্কোয়ার হবে, সেখান থেকে বলতে পারো, কোনো সমস্যা। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এখন আমাদের দেখো, সো রেসিডিউ অফ এফ এট হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস হাফ, এটা কত? এটা কি সিম্পল পোল নাকি পোলের অর্ডার একের চেয়ে বেশি? দেখো তো, সিম্পল পোল। সিম্পল পোল, এখানে পাওয়ার কিন্তু ওয়ান আছে, পরেরটাও সিম্পল পোল। তো তাহলে আমাদের যেটা আসবে যে সিম্পল পোলের ফর্মুলা অ্যাপ্লাই করবো, লিমিট z টেন্ডস টু z নট, z মাইনাস z নট ইন্টু এফ অফ z। আমি একটু ভেঙেই লিখি, z মাইনাস z নট times f of z. So that will be limit z tends to minus half. So এটা করলে কাটাকাটি করলে আসবে z square by 2 times z plus 2. If we substitute z equals to minus half, then it will 1 by 4 times 2 times 3 by 2. So that is 1 by 12. So that is our recipe. Okay, so then next কাজ আমাদের কি বলতো? স্যার অ্যাড করে, ও পরেরটা করতে হবে। Right. আরেকটা বাট করতে হবে না অ্যাকচুয়ালি। কেন করতে হবে না দেখো, এটা হচ্ছে আমাদের curve C. Okay, that is modulus z equals to 1, and that is a singularity at z equals to minus half and another at z equals to minus 2. আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র সেই সকল সিঙ্গুলারিটি নিয়ে কাজ করব যেগুলো আমাদের ইনসাইডে থাকে, ইনসাইড দ্য কার্ভ। সো ইনসাইড দ্য কার্ভে আমরা কয়টা সিঙ্গুলারিটি পাচ্ছি? একটাই পাচ্ছি। সো we don't have to evaluate at z equals to minus 2. তাহলে ফাইনাল আনসারটা হবে the closed integral z square by 2z square plus 5z plus 2 dz equals to twice pi I times sum of residues. So আমরা একটা রেসিডিউ পাবো, that is 1 by 12, একটাই পাচ্ছি। So our answer will be pi I divided by 6. Okay, clear তাহলে? Okay, I think clear. স্যার একটু আবার রিপিট করবেন লাস্টের পার্টটা। আমরা যদি ফর্মুলাটা দেখি, দেখো ফর্মুলাটা কি বলে? The value of the closed integral is twice pi I times sum of the residues that are inside our closed contour. ইনসাইড দ্য ক্লোজড কন্ট্রি কিন্তু আমরা একটা মাত্র রেসিডিউ পাচ্ছিলাম, একটা মাত্র সিঙ্গুলারিটি পাচ্ছিলাম। আরেকটা যে সিঙ্গুলারিটি সেটা কিন্তু আমাদের ক্লোজড কার্ভের বাইরে, মাইনাস টুটা একটু বাইরে পড়ে। ওকে, দ্যাটস ওয়াই সেটাকে কাউন্ট করবো না। সো টুয়াইস বাই I টাইমস সাম অফ দ্য রেসিডিউ, সো একটা রেসিডিউ দ্যাট ইজ 1 বাই 12, সো সিম্পলিফাই করলে দ্যাট উইল বি 5 by 6, pi I by 6. ওকে, জি স্যার। ওকে, সো নেক্সট প্রবলেম আমাদের মোর দেন ওয়ান সিঙ্গুলারিটি
দ্যাট ইজ এখানে আমাদের অ্যাকচুয়ালি তিনটা সিঙ্গুলারিটি আছে। আচ্ছা, আগে let the function is z square plus 4 by z cube plus 2z square plus 2z. Okay, has singularities at z cube plus 2z square plus 2z equals to 0. So একটা হবে z equals to 0 or আমরা z কমন নিতে পারি, z square plus 2z plus 2 equals to 0. So z equals to 0 either, or z square plus 2z plus 2 equals to 0. Now solve this in calculator, this equation. কি হবে? দেখো তো একটা ইনপুট দিয়ে দেন আমরা এটাকে ফ্যাক্টরাইজ করব। স্যার কি আসে বলো? স্যার হুম। আমার আইটার দিকে একটা ক্লাস আছে, সো যেহেতু হবে আপনি কি অ্যাটেন্ডেন্সটা কনসিডার করবেন? আমার পরে তো অ্যাটেন্ড করতে ওকে, পারবেন। ঠিক আছে, চলে যাও। অ্যাটেন্ডেন্স নিয়ে কেউ কোনো কথা বলবো না এখন। আচ্ছা, আমি কি করতে বলেছি? এটাকে সলভ করতে বলেছি, কেউ করতে পেরেছো? হয়নি কারো? আচ্ছা, প্রবাবলি এটা আসবে -1 প্লাস মাইনাস আই। ওকে, সো একটা হচ্ছে z equals to 0, so that is z। তারপর হবে কি, এইটা যেহেতু ফ্যাক্টর, সো রুট, the factor will be z minus minus plus I, that is z plus 1 minus I. So next, এটা যেহেতু root, so next factor will be z plus 1 plus I. Okay, z squared plus 4. So এটা আসে, so factorize করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা সিঙ্গুলারিটি এন্ড তিনটাই হচ্ছে সিম্পল। ওকে, এন্ড আমরা আগে দেখবো যে তিনটাই কি আমাদের সার্কেলের ভিতরে পড়ে কি। So this is the circle with radius 3 and we have a pole at z equals to 0 and z equals to -1 plus I at this point and -1 minus I. So all the poles lies inside the circle. Now calculate the residues for residue of function at z equals to 0. So since this is a simple pole, we'll use the simple pole formula. So that is limit z tends to 0, z times z minus 0 times f of z. So that is limit z tends to 0, z square plus 4 divided by z plus 1 minus I times z plus 1 plus I. Okay, if you substitute z equals to 0, then you will get 4 divided by 1 minus I times 1 plus I. After some simplification, you will get, okay, so that means residue is 2. Okay.
Now we have to find the other residues. So residue at z equals to the point -1 plus I. That will be limit z tends to -1 plus I, z minus -1 plus I times f of z. That will get z square plus 4 and z minus -1 plus I, that is z plus 1 minus I. So এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমরা ক্যান্সেল করে দিই। সো দেন ফাংশনটা হবে z স্কয়ার বাই z ইনটু এটা। সো এই ফ্যাক্টরটা এখন থাকবে, কাটাকাটি চলে যাবে। ওকে, মিডল ফ্যাক্টর। So that will be z times z plus 1 plus I. So now to substitute the value of z, that is -1 plus I whole square plus 4 minus 1 plus I times z is -1 plus I, that is twice I. So after simplification you will get minus half plus 3I by, so এটাই তোমরা হচ্ছে পাবা। Now the last residue, that is residue if at z equals to -1 minus I, that is limit z tends to -1 minus I times z minus this number z naught into f of z, then this will be limit -1 minus I times z square by 4 z times z. তো এখন হচ্ছে আমাদের লাস্ট ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাবে, প্রথম দুইটা থাকবে। So then we get তাহলে কি হবে, দেন তুমি ভ্যালুটা সাবস্টিটিউট করো, -1 minus I whole square plus 4 -1 minus I minus 2I. After simplification you will get minus half minus 3I by 2. So আমরা তিনটা রেসিডিউ পেয়ে গেলাম, যেহেতু তিনটাই হচ্ছে আমাদের সার্কেলের ভেতরে, we have to count all. তাহলে ফাইনাল আনসারটা কি হবে? The final answer of the integral, that is z square plus 4 divided by z cube plus 2z square plus z is equals to twice pi I times sum of residues inside C. So that is twice pi I times the first residue is 2 plus the second is minus half minus 3I by plus 3I by 2, and the third one is minus half minus 3I by, okay, so এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো? এটা ক্যান্সেল হয়ে যাবে, ওকে, এই দুটো ক্যান্সেল হবে, then minus half minus 1, so the answer will be twice pi I. So এটা আসবে অ্যান্সার। সো তারপর একটু চেক করে নিও তোমরা। ওকে, তাহলে এই ম্যাথটার যদি আমি সামারি করি, সামারি করলে যেটা দাঁড়াবে যে আমাদের সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে তিনটাই সার্কেলের ভিতরে পড়ে। ওকে, দেন আমরা প্রত্যেকটাতে রেসিডিউ বের করছি। সো ফার্স্ট রেসিডিউ হবে z minus z naught f of z, সিম্পলিফাই করলে 2 আসে, z minus z naught times f of z, and we will get this number, and here z naught is -1 minus I, you will get this number. Okay, the final answer will be twice pi I times sum of the residues inside C. এখানে আমাদের তিনটাই হচ্ছে ইনসাইডে,
So then we'll get twice by I. So that is our answer. কার কোনো কোশ্চেন আছে থাকলে বলো, না হলে আমি সামনে চলে যাব। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, সো আমাদের ফাংশন f of z is 2 plus 3 sin pi z z minus 1 whole square. Okay, as singularities at z into z minus 1 whole square equals to 0. That means z equals to 0 and z equals to 1. Okay, so আমরা দেখতে পাচ্ছি দুইটা সিঙ্গুলারিটি, and z equals to 0, so that is a simple pole, and z equals to 1 টা কি সিম্পল বলতে পারি আমি? Is z equals to 1 simple? ওকে, সো আমরা দেখতে পাচ্ছি z equals to 0 হচ্ছে একটা সিম্পল পোল, বাট z equals to 1 কিন্তু সিম্পল পোল না, এই পোলটার অর্ডার হচ্ছে 2। ওকে, এখন হচ্ছে আমাদের দেখতে হবে যে দুইটা পোল কি আমাদের এই কার্ভের মধ্যে পড়ে কি। তো এখানে আমাদের কার্ভটা কিন্তু সার্কেল না, স্কয়ার হ্যাভিং ভার্টিসেস এট 3 plus 3i, so this is 3 plus 3i, 3 minus 3i, this is 3 minus 3i, minus 3 plus 3i, minus 3 minus 3, so এই চারটা দিয়ে অ্যাড করলে যে স্কয়ারটা হবে, সো এটাই হচ্ছে আমাদের সি। সবসময় সার্কেল হওয়া নেসেসারি না, and singularities at z equals to 0 হচ্ছে একটা সিঙ্গুলারিটি, and z equals to 1 হচ্ছে একটা সিঙ্গুলারিটি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি দুইটা সিঙ্গুলারিটি আমাদের কার্ভের ইনসাইডে পড়ে। তাহলে হচ্ছে আমাদের এখন রেসিডিউ গুলো বের করতে হবে। Residue of f at z equals to 0. So since this is simple pole, so limit z tends to 0, z minus 0 times f of z. So that is limit z tends to 0. So this will be 3 plus sin pi z, sin pi z divided by z minus 1 whole square. So that is কত আসে আমাদের, সরি ফাংশনটা কি ছিল, 2 plus 3 sin z ছিল, রাইট, 2 plus 3 sin z, so that is 2 by 1 to মানে 2। এরপরে রেসিডিউটা, রেসিডিউ অফ f at z equals to 1, তো z equals to 1 হচ্ছে আমাদের পোল অফ অর্ডার 2, এখন আমাকে ডেরিভেটিভ করতে হবে একবার, so that is 1 by 2 minus 1 factorial n minus 1 factorial limit z tends to 1, ডেরিভেটিভ করব একবার কাকে, z minus 1 whole square times f of z কে, so that is limit z tends to 1 d by dz of 2 plus 3 sin sin z pi z by z, so limit z tends to 1, so এখন ডেরিভেটিভ করে নিলে হবে z square, z times this, the derivative of 3 this function কি হবে, 3 pi cos pi z minus times derivative of z, that is 1. এখন যদি আমরা z equals to 1 পুট করে দেই, then you'll get 1 times 3 pi, তাহলে minus 3 পাবো, minus 2 পাবো by 1, so then you'll get
আচ্ছা এখন শুধু 3 না 3 পাই হবে, তাহলে ফাইনাল আনসারটা আসবে -2 -3 পাই। সো এটা হচ্ছে সেকেন্ড যে রেসিডিউটা পেলাম। ওকে, তাহলে ফাইনাল আনসারটা কি? ফাইনাল আনসার হচ্ছে সাম অফ দ্য রেসিডিউস টাইমস টুয়াইস পাই। সো the value of the integral, that is 2 plus 3 sin pi z divided by z into z minus 1 whole square dz equals to twice pi times sum of the residue. The first residue is 2 and second residue, that is -2 minus 3 pi. Finally যেটা আসবে +2 -2 cancel, minus -6 pi² তাহলে চলে আসলো। আর আমরা তিনটা ম্যাথ করে ফেললাম। সো এই তিনটা করলে মোটামুটি বেসিক একটা ফাউন্ডেশন হয়ে যাওয়ার কথা, আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার কথা। দেন টাইম কতক্ষণ আমরা শেষ করতে পারবো। দেন নেক্সট যেটা, সেখানে দেখো আমাদের এই পরেগুলো হচ্ছে পরে আরো তিনটা ম্যাথ থাকবে। সো এগুলো আমি পুরোপুরি কমপ্লিট করব না, তোমাদের হচ্ছে আমি হিন্টস দিয়ে দিচ্ছি। সো দেখো আমাদের প্রথম যে ম্যাথটা, এখানে দেখো আমাদের আমরা যে ফাংশনটাকে লিখি f of z, that is তো এইটার সিঙ্গুলারিটি গুলো বের করতে হবে। হ্যাস singularities at z to the power 4 plus 10 z square plus 9 equals to 0। এখন একটা পাওয়ারফুল ইকুয়েশন তুমি ডিরেক্টলি সলভ করতে পারবে না ক্যালকুলেটরে, তোমাকে হাতে কিছুটা করতে হবে। কিছু ক্যালকুলেটর পাওয়ারফুল করতে পারে। তো আগে আমরা প্রিলিমিনারি কাজটা করে নিই। z টু দি পাওয়ার 4 প্লাস 9z স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 9 equals to 0। So that means z square times z square plus 9 plus 1 times z square plus 9. So then you will get z square plus 9 times z square plus 1. So z square plus 9 के solve করলে তুমি পাবা plus minus 3i and plus minus i। So আমরা তাহলে চারটা পাচ্ছি আর কি, চারটা সিঙ্গুলারিটি পাচ্ছি। এখন দেখতে হবে যে সবগুলা কি ভেতরে পড়ে কিনা। We have a circle centered at origin and with radius 4. So singularity হচ্ছে plus minus 3i and plus minus i. Okay, so চারটাই হচ্ছে আমাদের ভেতরে পড়বে। সো চারটা রেসিডিউ বের করতে হবে। ওকে, আমি অ্যানসার গুলো লিখে দিচ্ছি। সো রেসিডিউ অফ f at z equals to i, সেটা হবে লিমিট z tends to i, যেহেতু সিম্পল, সো z minus i times f of z, so then you'll get, সো তার আগে তুমি চাইলে ফাংশনটাকে ফ্যাক্টরাইজ করে নিতে পারো। তো ফ্যাক্টরাইজ করলে হবে এরকম, z minus i, z plus i, z minus 3i, z plus 3i। সো আগে সলভ করে নিবা, দেন ফ্যাক্টরাইজ করবো। ওকে, সো দ্যাট উইল বি ইজিয়ার। এখন দেখো z minus i দিয়ে f of z কে মাল্টিপ্লাই করলে ফার্স্ট ফ্যাক্টরটা চলে যাবে, উপরে থাকবে হচ্ছে z স্কয়ার মাইনাস z প্লাস 2, নিচে থাকবে কত z প্লাস i, z মাইনাস 3i, z প্লাস 3i। এখন ফাইনালি i বসাও, তাহলে i স্কয়ার হচ্ছে -1 মাইনাস i প্লাস 2, দ্যাট ইজ 2i মাইনাস 2i 4i। সো ফাইনালি ইভালুয়েট করলে যেটা আসবে
minus 1/16 plus minus I/16. সো আনসারটা ম্যাচ করে নিও, তবে আনসার গুলো লিখে দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে একটা প্রসিডিউর। ওকে, আরেকটা ওয়ে হচ্ছে যে তুমি কিছু কিছু ম্যাথে চাইলে ফ্যাক্টর না করেও করতে পারো। Okay, যদি তোমার কাছে মনে হয় যে আমি ফ্যাক্টর করব না, দ্যাটস অলসো ফাইন। পরের যে পার্টটা সেটা আমি ফ্যাক্টর না করে করি, এটা জাস্ট টেকনিক। ওকে, সো যেটি ইকুয়ালস টু মাইনাস এটা আমি ফ্যাক্টরাইজ না করে করি, দেন ইউ গেট লিমিট z টেন্ডস টু মাইনাস I, z minus minus I times f of z, that is limit z tends to minus I, z plus I times f of z is z square minus z plus 2, z to the power 4 plus 10 z square plus 9. এখন যদি তুমি ফ্যাক্টরাইজ না করে করতে চাও, তুমি যদি z equals to নেগেটিভ বাই বসাও, 0/0 আসবে। ইউজ লপিটালস রুল, লপিটালস রুল ইউজ করে তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। এন্ড তুমি যদি এটা করো, দেন ইউ গেট minus 1/16 plus I/16. Okay, and বাকিগুলো residue of f at z equals to 3I, that is limit z tends to 3I, z minus 3I times f of z, you'll get exactly 1/16 plus minus 7I/48. The last one, residue of f at z equals to minus 3I, you'll get limit minus 3I, z plus 3I, z minus z naught times f of z, and this is 1/16 plus 7I/48. ওকে, সো আমরা চারটা রেসিডিউ পেয়ে গেলাম। ওকে, এখন ফাইনাল আনসারটা কি হবে? সো এটা আমি ডিটেইলস ক্যালকুলেশনটা করলাম না, এটা তোমরা করে নিও। তো ফাইনাল আনসারটা হবে z স্কয়ার মাইনাস z প্লাস 2 বাই কি ছিল জানো, z টু দি পাওয়ার 4 প্লাস 10z স্কয়ার প্লাস 9 dz equals to y by I times sum of the residues, that is minus 1/16 plus minus I/16 plus minus 1/16 plus I/16 second residue plus 1/16 plus minus 7I/48 plus 1/16 plus 7I/48. ওকে, দেন আমরা কি পাবো? এটার সাথে এইটা, এটার সাথে এইটা জিরো পেয়ে যাচ্ছে। এখন আমাদের আনসার কিন্তু এইটা না, আমার কোশ্চেনে ছিল এইটা। কোশ্চেনে দেখবা, কোশ্চেনে দেখো, কোশ্চেনে কিন্তু আমাকে এই প্রবলেমটার অ্যান্সার বের করতে বলেছে। ওকে, ওয়াইস বাই আই সহ, যদিও লাকিলি জিরো আসতেছে, সেমই আসবে, আমাকে এইটার অ্যান্সার বের করতে হবে। এই প্রবলেমটা লাকিলি জিরো চলে আসলো, সব সময় আসবে না, এটা হচ্ছে জিরো, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আই থিংক সবার জন্য ক্লিয়ার। ওকে, সো নেক্সট প্রবলেম, সো নেক্সট হচ্ছে এই ম্যাথটা, ঠিক আছে। তো এখানে আমাকে যেটা করতে হবে, ফাংশনটাকে লিখে ফেলবো। f of z is e to the power zt by z square plus 1 whole square. এখন সিঙ্গুলারিটি গুলো বের করি, দ্যাট ইজ z square plus 1 whole square, এটাকে ভাঙলে কি পাবো? প্লাস z মাইনাস square I plus minus I, সো আমরা ভেতরটাকে ভাঙলে পাবো z plus I times z minus I with whole square
এই That is, হুবহু স্যার চ্যাপ্টার 5 এ ছিল। হ্যাঁ, এই সেম প্রবলেমটা চ্যাপ্টার, এখন আমরা চ্যাপ্টার 7 এটা করি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি প্লাস মাইনাস আই। ওকে, এন্ড এই কার্ভটা অনেক বড়, সো এখানে দুইটাই পড়বে। সো আমরা যদি ফ্যাক্টরাইজ করে লিখি, সো ফ্যাক্টরাইজ করাটাই মনে হয় ইজি। সো z minus I whole square times z plus I whole square. ওকে, তো ফাংশন ইজ রেডি। এখন দুইটা রেসিডিউ বের করতে হবে। সো দ্য ফার্স্ট রেসিডিউ, সো এটা আমি করে দিচ্ছি তোমাকে। সো রেসিডিউ অফ f at z equals to at I, that will be, আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে তারা বোথ কিন্তু অর্ডার 2 পোল, নট সিম্পল পোল। ওকে, তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। দেন ইউজ দ্য ফর্মুলা 1 by 2 minus 1 factorial। চাইলে এটা তো 1 ফ্যাক্টর, চাইলে তুমি নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। z tends to I d by dz z minus I whole square times f of z, এটা হচ্ছে for order 2। then you get limit z tends to I d by dz e to the power zt divided by z plus I whole square। I think আমরা এটাই পাবো, right? এটাই পাচ্ছি। দেন এখন ডেরিভেটিভ করতে হবে, লিমিট লেফট সাইডে লিমিট z tends to I, so ডিফারেন্সিয়েট করলে কি হবে, that will be z plus I power 4, then z plus I whole square times, I square whole square পরেরটা ডেরিভেটিভ করতে হবে, that will be t times t e to the power zt t minus e to the power zt times e to the power 2 times 2 z z plus I। plus I আর 1। এখন আমরা z equals to I বসাই দিলে ফাইনালি যেটা পাবো, সেটা আমি লিখে নিচ্ছি, that will be minus t by 4 minus I by 4, তো উপরে 4 থাকবে, নিচে 16, কাটাকাটি যাবে, ফাইনালি তুমি এটাই পাবা, e to the power ti, so that will be our recipe। এটা একটু চেক করে নিও, জাস্ট সাবস্টিটিউট করলেই হবে। দেন নেক্সট রেসিডিউ, if at z equals to negative I, then this will be 1 by 2 minus 1 factorial limit z tends to minus I derivative of our derivative z minus minus I, that is z plus I whole square times f of z, then you'll get limit z tends to minus I times d by dz of e to the power zt। সেখানে আমাদের যেটা হবে, সেকেন্ড ফ্যাক্টরটা চলে যাবে, ফার্স্টেরটা এখন থাকবে। z minus I এখন আমরা ডেরিভেটিভ করে দেই, z tends to I, so that will be z minus I to the power 4 4, then this will be 2 no, square থাকবে z minus I whole square t e to the power zt, then minus e to the power zt times 2 z minus I। এখন যদি আমরা, আচ্ছা এখানে z tends to minus I ছিল, ওকে, মাইনাস I সাবস্টিটিউট করলে তোমরা যে রেজাল্টটা পাবা সেটা আমি লিখে দিচ্ছি, minus t by 4 plus I by 4 e to the power minus t I, এটা আসবে। ওকে, সো একটু চেক করে নিন। সো দেন ফাইনাল আনসার কি হবে, ফাইনাল আনসার to that e to the power zt by z square plus 1 whole square dz will be, okay, twice by I times, the first রেসিডিউ ছিল t by 4 minus t by 4 minus I by 4 times e to the power ti, তারপরে ছিল
minus t by 4 plus I by 4 e to the power minus ti। আচ্ছা, এখানে কিন্তু কোনো কিছু ক্যান্সেল হয় না, এটা একটু মাথায় রাখার কারণ একটা কিন্তু ti আর একটা কিন্তু মাইনাস টি, গুলো কিন্তু কাটাকাটি করা যাবে না। And আমাদের এটা কিন্তু অ্যান্সার না, our answer is 1 by twice pi I times, so কোশ্চেন ছিল এটা, সেটা আমি দেখাই। দিস ইজ আওয়ার কোশ্চেন। আমাকে একটু কোশ্চেনটা খেয়াল রাখতে হবে, কোনটার অ্যান্সার বের করতে বলছে। twice pi কি আছে নাকি নাই? তাহলে e to the 12 পাই power আইটা মাইনাস হবে। থাকবে না, z square plus 1 whole square dz equals to e to the power ti plus minus t by 4 plus I by 4 e to the power minus ti. So this is our answer. The last map সেটা হচ্ছে ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে? সো সেটা আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। So এখানে যদি তুমি জাস্ট সার্কেলটা ড্র করো, this is the circle and singularity at আমাদের f of z is e to the power 2yz by z square plus pi square whole square, ফ্যাক্টরাইজ করলে হবে e to the power 2yz by z minus I pi whole square times z plus I pi whole square। এইখানে হচ্ছে একটা I pi minus I pi, সো দুইটা রেসিডিউ বের করতে হবে। এখন আমি রেসিডিউ গুলো লিখে দিচ্ছি। সো ফার্স্ট রেসিডিউ অফ f at z equals to I pi, that will be 1 by 2 minus 1 factorial limit z tends to I pi d by dz of z minus I pi whole square times f of z, then z will limit z tends to I pi d by dz of e to the power 2z divided by z plus I pi whole square। তো এখানে সিম্পলিফাই করার পর তুমি যে রেজাল্টটা পাবা, that will be minus 2 pi minus I। আমি একবারে লিখে দিচ্ছি, এটা তোমাদের করে নিতে হবে। এই রেজাল্টটা তুমি পাবা, রেজাল্টটা ম্যাচ করে নিতে। ওকে, এখন সেম কাজটা ফর মাইনাস I pi। the second residue of f at z equals to minus I pi। এখন যেটা করতে হবে সেম কাজ, আমাকে মাল্টিপ্লাই করতে হবে, যেটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে z plus I pi into f of z। d by dz, and after simplification you'll get e to the power 2yz times z minus I pi whole square। After substitution the value, you'll get minus 2y pi plus I divided by 4 pi। Okay, so আমরা দুইটা রেসিডিউ পেয়ে গেলাম। সামারিটা হচ্ছে যে this is our problem, there are two singularities, the one is z equals to I pi and z equals to minus I pi। For z equals to I pi, the residue is minus 2 pi minus I divided by 4 pi cube, and similarly for z equals to minus I pi, this is the residue। এখন সাম করলেই হবে, so then you get finally the final answer হবে e to the power 2z by z square plus pi square whole square is equals to twice pi I times sum of the residue। The first residue is minus 2 pi minus I divided by 4 pi cube plus minus 2 pi plus I divided by 4 pi cube, I minus I চলে যাবে, so then you will get twice pi I times minus 4 pi by 4 pi cube, I and I 2 I by 5 minus 2 I by 5।
ওকে, সো দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7, এন্ড এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা একটু গুরুত্ব দিয়ে এটা পড়বে। স্যার আর কোনো কোশ্চেন আমাদের আছে? আরেকটা ক্লাস আছে স্যার, আমরা লিভ নিতে পারবো? ওকে, লিভ নিতে পারো।